আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গত কয়েকটি লেকচারে আণবিক সমযোজী বন্ধন গঠনের যে আণবিক অরবিটাল মতবাদ আছে, সেই মতবাদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, বা সেই মতবাদের আলোকে সমযোজী অণুগুলো কিভাবে গঠিত হতে পারে সেটি আমরা আলোচনা করছিলাম। এবং লাস্ট লেকচারে আমরা বিভিন্ন অণুর ক্ষেত্রে বা বিভিন্ন আয়নের ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রামটি কেমন হতে পারে, বা আণবিক অরবিটালের ইলেকট্রন কনফিগারেশন কেমন হতে পারে, ইলেকট্রন বিন্যাস, এবং সেই থেকে কোনো একটি অণুর গঠন সম্ভব কিনা, বা কোনো একটি আয়নের গঠন সম্ভব কিনা, অথবা সেই অণুর অস্তিত্ব আছে কিনা, বা সেটির চৌম্বকীয় ধর্ম কেমন হতে পারে, সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি গত লেকচারে। এবং আমরা প্রথম পর্যায়ের যে মৌল ছিল, যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম আণবিক অরবিটাল ডায়াগ্রাম। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই মৌলগুলোর ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রাম, বা এই মৌলগুলো দ্বারা গঠিত অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রাম আমরা দেখব। এবং সেই আণবিক অরবিটাল ডায়াগ্রাম আলোকে সেই মৌলগুলো দ্বারা, বা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো দ্বারা গঠিত অণুর অস্তিত্ব সম্ভব কিনা, বা তাদের চৌম্বকীয় ধর্ম কেমন হতে পারে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সমনিউক্লিয়ার, অর্থাৎ একই ধরনের নিউক্লিয়াস সমৃদ্ধ অণু, দ্বিতীয় পর্যায়ের সমনিউক্লিয়ার দ্বিপারমাণবিক অণুর আণবিক অরবিটাল ডায়াগ্রাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ওকে, তো এই অণুগুলোর আণবিক অরবিটাল ডায়াগ্রামে যাওয়ার আগে আমাদের এই ফিগারটি ভালোভাবে দেখা উচিত। সেটা হচ্ছে, আমরা জানি যে আণবিক অরবিটাল ডায়াগ্রাম লেখার বা আঁকানোর নিয়মটা হচ্ছে, দুই পাশে সেই দুটি পরমাণুকে দিতে হয় সমনিউক্লিয়ার পরমাণু, এবং তাদের পারমাণবিক অরবিটালগুলো থাকে, এবং সেই পারমাণবিক অরবিটালগুলো দ্বারা যে আণবিক অরবিটাল গঠন করা হয় সেগুলোকে আমরা মাঝে লিখি। এবং এই আণবিক অরবিটালের মধ্যে কোনোটি বন্ধন গঠনকারী যারা হয় তাদেরকে আমরা নিচে লিখি, কারণ তাদের শক্তি কম হয়। আবার বন্ধন গঠনকারীগুলোকে আমরা উপরে লিখি, কারণ তাদের শক্তি বন্ধন গঠন বিরোধী, বা বন্ধন বিরোধী যে আণবিক অরবিটাল আছে সেগুলোকে আমরা উপরে লিখি, কারণ তাদের শক্তি বেশি হয়। ওকে, তো দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন, এদের ক্ষেত্রে আমাদের এই দুইটি আণবিক অরবিটাল ডায়াগ্রাম দেখতে হবে। এটা একটি ধরনের, এটা এক ধরনের। এখানে পার্থক্য কোথায় সেটা আমি বলছি। দেখো, এখানে 1s, এখানে 1s, দুটি 1s পারমাণবিক অরবিটাল দ্বারা দুটি আণবিক অরবিটাল গঠন করবে। তার মধ্যে একটি হচ্ছে বন্ধন গ্রহণকারী, একটি হচ্ছে বন্ধন বিরোধী। অর্থাৎ এখানে এমন হতো, ফিগারটা এমন হতো এই জায়গাটাতে, এমন হতো আর কি। এখানে বন্ধন গ্রহণকারী সিগমা 1s হতো, আর এটা সিগমা 1s এ স্টার হতো। যাও, এই একটা বন্ধন গ্রহণকারী আণবিক অরবিটাল আর একটি বন্ধন বিরোধী আণবিক অরবিটাল পরস্পর ক্যান্সেল করে দেয়, এবং তাদের দ্বারা কোনো বন্ধন গঠন হয় না। এই জন্য নিচেরটা অনেক সময় লেখা হয় না। লিখলেও হবে, লিখলে ভালো হয়, আর না লিখলেও কোনো সমস্যা নেই। যা হোক, দুটি 2s পারমাণবিক অরবিটাল দিয়ে দুটি আণবিক অরবিটাল গঠন করবে। একটা হচ্ছে সিগমা 2s বন্ধন গ্রহণকারী, একটা সিগমা 2s স্টার যেটা হচ্ছে বন্ধন বিরোধী। আর 2p যে পারমাণবিক অরবিটাল আছে, তিনটি করে প্রতিটি পরমাণুর, 2px, 2py এবং 2pz, এটির ক্ষেত্রে 2px, 2py এবং 2pz, এদের দ্বারা তারা যেহেতু তিনটি পারমাণবিক অরবিটাল প্রত্যেকটা পরমাণুর, তাহলে তিনটি পারমাণবিক অরবিটাল দিয়ে মোট 6টি আণবিক অরবিটাল গঠন করবে। এর মধ্যে 4টি পাই, আর 4টি পাই আণবিক অরবিটাল, আর দুটি হচ্ছে সিগমা আণবিক অরবিটাল। তো পাই আণবিক অরবিটালগুলো বন্ধন গ্রহণকারী দুইটা নিচে থাকবে, আর দুটি হচ্ছে বন্ধন বিরোধী সের উপরে থাকবে। আর সিগমা দ্বারা যে দুটি গঠিত হয়েছে তার মধ্যে একটা নিচে একটা উপরে থাকবে। তো এখানে পাই দুটি পারমাণবিক অরবিটাল, পাই দুটি আণবিক অরবিটাল যেগুলো বন্ধন গ্রহণকারী, সেগুলো সবচেয়ে নিচে, অর্থাৎ এদের সবচেয়ে কম। তার উপরে সিগমা, তারপর পাই স্টার অর্থাৎ পাই বন্ধন বিরোধী যেটি, তারপর সিগমা স্টার বন্ধন বিরোধী যেটি।
এটি ক্ষেত্রে এই পায়ের আগে সিগমা বন্ধন গ্রহণকারী, পার্থক্য এতটুকুতেই। আচ্ছা, এটাকে সাধারণত নাইট্রোজেনের পরবর্তী যে মৌলগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, এদের ক্ষেত্রে এদের এই আণবিক অরবিটাল ডায়াগ্রামে একটু ভিন্নতা দেখা যায়, এবং সেই ভিন্নতার কারণটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। প্রথমত হচ্ছে লিথিয়াম অণুর যে আণবিক অরবিটাল ডায়াগ্রাম আছে সেটি আমরা দেখব। তোমরা জানো যে লিথিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। আমরা যদি সেটাকে ভেঙে লিখি 1s2 হবে এবং 2s1 হবে, অর্থাৎ একটি লিথিয়াম পরমাণুতে মোট দুটি পারমাণবিক অরবিটাল আছে, একটা হচ্ছে 1s আর একটি হচ্ছে 2s। তো 1s এ দুটি ইলেকট্রন আছে এবং 2s এ একটি ইলেকট্রন আছে। তাহলে যদি দুটি লিথিয়াম পরমাণু একসঙ্গে একটা সমনিউক্লিয়ার অণু গঠন করে, অর্থাৎ লিথিয়াম 2, এই লিথিয়াম 2 সম্ভব কিনা সেটি আমরা দেখব। তাহলে লিথিয়াম 2তে মোট কয়টি ইলেকট্রন হবে? 6টি হবে। একটি লিথিয়াম পরমাণুতে 3টি, তার মানে দুটি লিথিয়াম পরমাণু মিলে 6টি ইলেকট্রন হবে। তাহলে আমরা এই পাশে দেখছি, এই পাশে একটা লিথিয়াম পরমাণু, আমরা যদি একটু এই পাশে আঁকি, এই পাশে একটা লিথিয়াম পরমাণু, এই পাশে একটা লিথিয়াম পরমাণু, মাঝে হচ্ছে লিথিয়াম অণু হবে, লিথিয়াম অণু। তাহলে লিথিয়াম পরমাণু একটা 1s, এই লিথিয়াম পরমাণু একটা 1s। 1s গুলো আমরা লিখি 1s এবং 1s। তাহলে দুটি 1s পারমাণবিক অরবিটাল দিয়ে দুটি আণবিক অরবিটাল গঠন হবে। এর মধ্যে একটি হচ্ছে বন্ধন গঠনকারী আর একটি হচ্ছে বন্ধন বিরোধী। তাহলে সিগমা 1s এটা হচ্ছে বন্ধন গ্রহণকারী, সিগমা 1s বি দেওয়া হয় অনেক সময়। একটা হচ্ছে সিগমা 1s এ স্টার, অর্থাৎ বন্ধন বিরোধী। সিগমা 1s এ লিথিয়াম পারমাণুর 1s এ ইলেকট্রন আছে কয়টি? 2টি। এ পাশে 1s এও ইলেকট্রন আছে 2টি। আর তোমরা তো অবশ্যই জানো যে এই অক্ষ বরাবর আমরা শক্তিকে লিখে রাখি, সাধারণত শক্তিকে সেট করা হয় এখানে, এনার্জি। আর এরপর লিথিয়ামের একটি 2s, অপর লিথিয়ামের একটি 2s। তাহলে এই 2s এর দুটি 2s পারমাণবিক অরবিটাল দিয়ে মোট আণবিক অরবিটাল গঠন হবে 2টি। তার মধ্যে একটা হচ্ছে বন্ধন গ্রহণকারী, অর্থাৎ সিগমা 2s, আর একটি হচ্ছে সিগমা 2s এ স্টার, অর্থাৎ বন্ধন বিরোধী। এ পাশে 2s এ একটি ইলেকট্রন আছে, এ পাশে 2s এ একটি ইলেকট্রন আছে। তাহলে মোট দুটি ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? কম শক্তি সম্পন্ন বন্ধন গঠনকারী সিগমা আণবিক অরবিটাল, আর এটি ফাঁকায় থাকবে। তাহলে এই হচ্ছে লিথিয়াম অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রাম। এখন যদি আমরা বন্ড অর্ডার বের করতে চাই, বন্ড অর্ডার, বন্ধন ক্রম যেটাকে বলা হয়, বন্ধন ক্রমের তোমরা তো ফর্মুলাটা জানোই, হাফ ইনটু বন্ধন গঠনকারী আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন বিরোধী আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা, NB মাইনাস NA। হাফ NB তে বন্ধন গঠনকারী আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা মোট কয়টি? ও, এখানে দুটি করে দেওয়া হয়নি, 4টি ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিই। তাহলে মোট ইলেকট্রন হচ্ছে এখানে বন্ধন গঠনকারী সিগমা 1s এ 2টি আর সিগমা 2s এ 2টি। আমরা যদি একটু অন্য কালার দ্বারা করি, হাইলাইট করি, তাহলে এখানে বন্ধন গঠনকারী 2টি আর এখানে বন্ধন গঠনকারী 2টি, মোট হচ্ছে 4টি। আর বন্ধন বিরোধীতে হচ্ছে মাত্র 2টি, এখানে ফাঁকা। তাহলে আমরা যদি এখানে 2, এখানে হচ্ছে 4 আর এখানে বন্ধন বিরোধীতে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 এবং সেই 2কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। তাহলে বর্ন অর্ডার হচ্ছে 1। তাহলে বন্ধন ক্রমের মান বা বর্ন অর্ডারের মান যেমন যেহেতু 1 পাচ্ছে, তো ধনাত্মক মান পাচ্ছি, অতএব এই লিথিয়াম 2 অণুটি সম্ভব। এবং এক্ষেত্রে যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নেই, সব জোড় অবস্থায় আছে আণবিক অরবিটাল ইলেকট্রনগুলো, সেই জন্য লিথিয়াম 2 অণুটি কিন্তু একটি ডায়াম্যাগনেটিক অণু, কারণ এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই। যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক হতো, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে আকৃষ্ট হতো। যা হোক, এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি আমরা এই আণবিক অরবিটাল ডায়াগ্রাম আঁকার পর যদি আণবিক অরবিটাল ইলেকট্রোবিন্যাস লিখতে চাই, তাহলে এভাবে লিখতে হবে, সিগমা 1s বন্ধন গঠনকারী 2টিতে 2টি, সিগমা 1s এ স্টার বন্ধন বিরোধী 2টি ইলেকট্রন,
সিগমা 2s বন্ধনকরণকারী বিতে দুইটি, সিগমা 2s অ্যান্টি বন্ডিং অর্থাৎ স্টারে 0। আর কে কে ডাবল কে দ্বারা বোঝানো হয় যে অংশটুকু দ্বারা কোনো বন্ধন গঠন হয় না। যেমন এখানকার দুইটি, আমি যদি একটু অন্য কালার দিয়ে করি, যে বন্ধনকরণকারী দুইটি এবং বন্ধন বিরোধী দুইটি, এই দুটি কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ এর দ্বারা কোনো বন্ধন গঠন হবে না। তার মানে আমি যদি এমনিতে বসাই এই অংশটুকু শুধুমাত্র এই অংশটুকুর যদি আমি বন্ড অর্ডার বের করি, এই অংশটুকুর, তাহলে কিন্তু 0 হবে। এই অংশটুকু যদি বন্ড অর্ডার বের করি, দেখো বন্ধনকরণকারীতে আছে দুইটি, অর্থাৎ এনবির মান হচ্ছে 2 মাইনাস বন্ধন বিরোধী হচ্ছে দুইটি, 2 - 2 0, তার মানে আলটিমেটলি 0 হচ্ছে। সেই জন্য যে অংশটুকু দ্বারা কোনো বন্ধন গঠন হয় না সেই অংশটুকু কে কে ক্যাপিটাল কে দ্বারা লেখা হয় আর কি। ওকে, তাহলে এই গেল লিথিয়াম অণুর আণবিক অরবিটাল ডায়াগ্রাম। এখানে তার বন্ড অর্ডারটা বের করে দেখানো হয়েছে এবং এটা যে একটা ডায়াম্যাগনেটিক অণু সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, এরপর আসা যাক সোডিয়াম অণু এবং পটাশিয়াম অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রাম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তো তোমরা জানোই। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের হচ্ছে 11। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 11টি ইলেকট্রন আছে, 1s2 2s2 2p6 3s1। এই হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে তোমাদের জানো 4s1 হবে। পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এই হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে। তো সোডিয়ামের দুটি সোডিয়াম পরমাণু যদি পাশাপাশি আমরা লিখি, পাশে একটা সোডিয়াম পরমাণু, এই পাশে একটা সোডিয়াম পরমাণু, এদের আণবিক অরবিটাল ডায়াগ্রামে একটি 1s, এপাশে 1s হবে, মানে একটু বড় করে লিখতে হবে, এপাশে 1s, এপাশে 1s, এপাশে 2s, এপাশে 2s, তারপর এপাশে 3টে 2p, এপাশে 3টে 2p। এটা কিন্তু পরস্পর ক্যান্সেল করে দেবে, অর্থাৎ একটা সোডিয়াম পরমাণু 1s, অপর একটি সোডিয়াম পরমাণু 1s পারমাণবিক অরবিটাল পরস্পরকে ক্যান্সেল করে দেবে বন্ড অর্ডারের ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে একটু আগে যেটা দেখালাম। অপর একটি 2s, অপর একটি 2s কে ক্যান্সেল করে দেবে, 2p6, অপর একটি 2p6 কে ক্যান্সেল করে দেবে। শুধুমাত্র 3s দ্বারা বন্ধন গঠন হবে, তাহলে শুধুমাত্র 3s দ্বারা বন্ধন গঠন হবে, সেই জন্য 3s2 কে লেখা হয়েছে, বাকিগুলো লেখা হয়নি। এটা কিন্তু তুমি নিজে লিখতে পারো, অর্থাৎ এই পাশে একটা 1s, এ পাশে একটি 1s, সেই 1s পারমাণবিক অরবিটাল দিয়ে আণবিক অরবিটাল গঠন হবে দুইটি। তো সিগমা 1s, এ পাশে আমি একটা 1s দিলাম, এ পাশে একটু 1s দিলাম, এটা সিগমা 1s, এ পাশে সিগমা স্টার, উপরে 1s। এ দুটি ইলেকট্রন আছে, এ পাশে দুটি ইলেকট্রন আছে, তাহলে এখানে দুটি ইলেকট্রন হবে, বন্ধনকরণকারীতে দুটি আর বন্ধন বিরোধীতে দুটি। এ গেল 1s, আর আবার উপর হবে 2s, তারপর 2p, একটা সোডিয়াম পরমাণু 2p 3টা, অপর সোডিয়াম পরমাণু 2p 3টা, এরা পরস্পর ক্যান্সেল করে দেবে। শুধুমাত্র 3s1, এটার একটা 3s, এটার একটা 3s একটি একটি ইলেকট্রন আছে, তাহলে দুটি আণবিক অরবিটাল হবে, একটা হচ্ছে সিগমা 3s বন্ধন গঠনকারী, একটা হচ্ছে 3s স্টার বন্ধন বিরোধী। তাহলে একটি করে ইলেকট্রন যদি আমরা দিই, তাহলে প্রথমে কম শক্তি সম্পন্ন বন্ধন গঠনকারী আণবিক অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এখানে দুইটি হবে, এখানে কোনো ইলেকট্রন হবে না, অর্থাৎ 0। তাহলে যদি আমরা বন্ড অর্ডার বের করি, দেখো বন্ড অর্ডারের মান হচ্ছে 1 বের হবে, বন্ড অর্ডারের মান বের হবে 1। একইভাবে পটাশিয়ামের ক্ষেত্রে বন্ড অর্ডারের মান বের হবে হচ্ছে 1। ওকে, তো অর্থাৎ এই সোডিয়াম অণু এবং পটাশিয়াম অণুগুলো কিন্তু সম্ভব, যেহেতু বন্ড অর্ডারের মান আমরা ধনাত্মক মান পাচ্ছি, অতএব এই ক্ষেত্রে এই অণুগুলোর গঠন কিন্তু সম্ভব। এটা আমরা আণবিক অরবিটালের ডায়াগ্রাম দ্বারা কিন্তু ব্যাখ্যা করতে পারি, বা আণবিক অরবিটাল মতবাদ থেকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, এবার বেরিলিয়াম 2 অণুর আণবিক অরবিটাল ডায়াগ্রাম। বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা 4 তোমরা জানোই, তাহলে বেরিলিয়াম 2 তে মোট ইলেকট্রন হবে 8টি। তাহলে এই যে 1s লেখা হয়নি, যা হোক, কারণ ওটা দ্বারা কোনো বন্ধন গঠন হয় না। 2s এ দুটি করে ইলেকট্রন, বন্ধন গঠনকারীতে হবে দুটি, বন্ধন বিরোধীতে হবে দুটি, তাহলে বন্ড অর্ডার যদি হিসেব করি 0 হবে, অর্থাৎ বেরিলিয়াম 2 অণুটি গঠন সম্ভব নয়, যেহেতু বন্ড অর্ডারের মান বা বন্ধন কর্মের মান 0। ওকে,
এরপর বোরন 2 অণুর ক্ষেত্রে একটি বোরনে 5টি ইলেকট্রন আছে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমরা যদি হিসাব করি, দেখো এখানে হিসাব করে এই পাশের ফিগারটা দেখো, এই পাশে এইভাবে লেখাচ্ছে, এভাবে লেখাটা সহজ, সেই জন্য তোমরা সবসময় এইভাবে চিত্রটা আঁকবে। এই পাশের চিত্রটা একটু কঠিন, যাও এভাবে আঁকাচ্ছে, এভাবে আঁকবে, যে কোনো একটা আঁকলে হলো। তাহলে এই পাশে একটা বোরন পরমাণু, এই পাশে একটা বোরন পরমাণু, আর মাঝে হচ্ছে বোরন অণু। তাহলে এই পাশে 1s, এ পাশে 1s, এর দ্বারা বন্ধন গঠন হবে একটা বন্ধন বিরোধী উপরে আর বন্ধন গ্রহণকারী নিচে। এদের দ্বারা যেহেতু বন্ধন গঠন হয় না, সেজন্য এটা না আঁকলেও হবে। তাহলে এই পাশে 2s, এ পাশে 2s, আর হচ্ছে 2p যখন হবে, 2pতে 3টি, 2px, 2py এবং 2pz। এর পাশে 2px, 2py এবং 2pz। 2px একটি, 2px একটি, এবং এইভাবে প্রথমে পায়ের দুটি বন্ধন গ্রহণকারী লিখতে হবে, তারপর সিগমা, তারপর পায়ে বন্ধন বিরোধী, তারপর সিগমা বন্ধন বিরোধী। ওকে, তোমাদের যেটা বললাম যে নাইট্রোজেনের আগ মুহূর্তে যেগুলো পরমাণু আছে, সেই সব পরমাণু দ্বারা যখন অণু গঠন হবে, সেক্ষেত্রে তাদের যখন 2p পারমাণবিক অরবিটাল আসবে, তখন পায়ের অবস্থাটা বা পায়ে বন্ধন গঠনকারী দুটি আগে উল্লেখ করতে হবে। আর যদি নাইট্রোজেনের ক্ষেত্রে সে সিগমা বন্ধন গঠনকারী দুটি, সিগমা বন্ধন গঠনকারী যে আণবিক অরবিটালটি আছে, সেটি আগে উল্লেখ করতে হবে। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2px একটি, পাশে 2px একটি, তাহলে এটাকে সমানভাবে ভাগ করে দিতে হবে, কারণ এদের শক্তি সমান, পাই 2pতে ভাগ করে দিতে হবে। আচ্ছা, তো এদের যদি আমরা বন্ধন গঠনকারী বন্ড অর্ডার যদি হিসাব করি, তাহলে বন্ড অর্ডার হিসাব করলে কত দাঁড়াবে? বন্ড অর্ডার হিসাব করলে দাঁড়াবে হচ্ছে হাফ ইন্টু বন্ধনকরণকারীতে কয়টি হবে? বন্ধনকরণকারীতে এখানে 2টি আর এখানে 2টি, 4টি, আর বন্ধন বিরোধীতে 2টি। তাহলে 4 থেকে 2 বিয়োগ করে 2, 2 দ্বারা 2কে ভাগ করলে আমরা পাচ্ছি 1 অর্ডার। বন্ড অর্ডার মানে আমরা ধনাত্মক পাচ্ছি, অতএব এই অণুটির গঠন সম্ভব। ওকে, তাহলে যেহেতু বোরন 2 অণুটির ক্ষেত্রে বন্ধন ক্রমের মান আমরা পাচ্ছি 1, অতএব এই বন্ধন অণুটি গঠন সম্ভব। এবং এক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বন্ধন গঠনকারীতে 2টি বীজ ইলেকট্রন আছে, অতএব এই অণুটির চৌম্বকীয় ধর্ম কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। ওকে, এবার আসা যাক কার্বন 2 অণুর ক্ষেত্রে। কার্বনে মোট 6টি করে ইলেকট্রন, অর্থাৎ 2টি কার্বনে মোট 12টি ইলেকট্রন হবে। তার মধ্যে 1s গুলো দ্বারা তো বন্ধন গঠন হবে না, 2s গুলো দ্বারা বন্ধন গঠন হবে না, সেটা তোমরা জানোই। তাহলে আমরা এটার আণবিক অরবিটাল ডায়াগ্রামটা যদি দেখি, এবার সেটি কার্বন, এবার সেটি কার্বন, 1s দ্বারা কোনো বন্ধন গঠন হয় না, সেজন্য এটা না আঁকলেও হবে, আর আঁকলে তো কোনো সমস্যাই নেই। এবার সে 2s, এবার সে 2s দ্বারা, আর 2pতে 2টি করে ইলেকট্রন আছে, 2px, 2py, 2pz, এই পাশে 2px, 2py এবং 2pz। ওকে, তো দুটি মোট 4টি ইলেকট্রন, তাহলে বন্ধন গঠনকারী পাই আণবিক অরবিটালে প্রথমে 4টি ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যদি থাকতো তাহলে সিগমাতে প্রবেশ করতো, তারপর ইলেকট্রন থাকলে পাই বন্ধন বিরোধীতে প্রবেশ করতো। যা হোক, এখানে বন্ড অর্ডার যদি আমরা হিসেব করি, তাহলে দেখতে পাবো যে বন্ধন গঠনকারীতে মোট কয়টি আছে? এখানে 2টি আর এখানে 4টি, মোট 6টি। 6 মাইনাস বন্ধন গঠন বিরোধীতে আছে 2টি, 6 মাইনাস 2, তাহলে 4 হবে। 4কে 2 দ্বারা ডিভাইড করলে 2 পাচ্ছি। তাহলে বন্ধন করার মান যেহেতু 2, অতএব কার্বন 2 এই অণুটি কিন্তু আণবিক অরবিটাল মতবাদ অনুসারে এই গঠনটি সম্ভব, এই অণুর অস্তিত্ব আছে। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু এখানে এই আণবিক অরবিটালগুলোতে কোনো মুক্ত ইলেকট্রন নেই বা বীজ ইলেকট্রন নেই, অতএব এই অণুটির চৌম্বকীয় ধর্ম কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। কি হবে? ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক। ওকে, এখন আসা যাক নাইট্রোজেন অণুর ক্ষেত্রে। নাইট্রোজেন অণুর ক্ষেত্রে আমরা জানি যে নাইট্রোজেন অণুতে মোট 14টি ইলেকট্রন আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস হিসেবে করি, 1s দ্বারা বন্ধন গঠন হবে না, 2টি নাইট্রোজেনের মাঝে হচ্ছে নাইট্রোজেন অণু হবে, এখানে হচ্ছে নাইট্রোজেন অণু, আর এখানে নাইট্রোজেন পরমাণু আছে। এই ওর লেবেলিংয়ের জন্য দেখা যাচ্ছে না, এখানে একটা নাইট্রোজেন পরমাণু আছে, এখানে একটা নাইট্রোজেন পরমাণু। তো 1s দ্বারা কোনো বন্ধন গঠন হবে না, 2s দ্বারা হচ্ছে না। তো 2p আমরা লিখলাম, 2pতে 3টি মোট 6টি ইলেকট্রন আছে। তাহলে প্রথম বন্ধন গঠনকারী পাই আণবিক অরবিটাল প্রবেশ করবে, তারপর বন্ধন গঠনকারী সিগমা আণবিক অরবিটাল প্রবেশ করবে। তারপর যদি ইলেকট্রন থাকে,
কারণ এই দুটোর মধ্যে কিন্তু এই দুটো শক্তি কিন্তু একরকম, এই দুটো শক্তি কিন্তু একরকম। এটার শক্তি একটু তার চেয়ে বেশি, এর শক্তি তার চেয়ে একটু বেশি, এর শক্তি তার চেয়ে একটু বেশি। তো আমরা জানি হুন্ডের নীতি অনুযায়ী প্রথমে একই শক্তি সম্পন্ন আণবিক অরবিটালগুলোতে প্রথমে প্রবেশ করে। তাহলে এটা নিম্ন শক্তি সম্পন্ন, আব্বার নীতি অনুসারে এটা প্রবেশ করলো এবং এখানে প্রথমে একটি একটি করে প্রবেশ করবে, তারপর আরেকটি একটি করে। ওকে, একটা বিষয় লক্ষণীয়, প্রথমে একটু সামনের দিকে আগাই, তোমাদের এটা কনফিউশন হতে পারে। এইখানটাতে দেখো যে টু পি অরবিটালে কিন্তু একটি করে, এখানে পি পারমাণবিক অরবিটালে একটি ইলেকট্রন ছিল, এই পাশের পি পারমাণবিক অরবিটালে একটি ইলেকট্রন ছিল। তো দুটি ইলেকট্রন কিন্তু একবারে একটি পাই আণবিক অরবিটালে প্রবেশ করেনি। প্রথমে কীভাবে প্রবেশ করেছে? একটি একটি করে। কারণ হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালে কিন্তু ইলেকট্রন আগে প্রথমে সবাইকে ইলেকট্রন প্রবেশ করবে, বিজোড় অবস্থায় থাকে, সর্বাধিক বিজোড় অবস্থায় থাকে। তার মানে এখানে যেহেতু দুটি শক্তি সমান, দুটি পাই আণবিক অরবিটাল শক্তি সমান, সেহেতু একটি করে আগে প্রবেশ করবে। তারপর যদি আরও ইলেকট্রন থাকতো তারপর আর একটি করে প্রবেশ করতো। তারপর এদের পূর্ণ হওয়ার পর এর চেয়ে উচ্চ শক্তি সম্পন্ন সিগমা টুপিতে যেত। তারপর এটা পূর্ণ হওয়ার পর যদি আরও ইলেকট্রন থাকতো তারপর তার চেয়ে শক্তি সম্পন্ন পাই টুপি স্টারে যেত। তারপর যদি আরও ইলেকট্রন থাকতো তারপর আরও সেটা সিগমা টুপি স্টার প্রবেশ করতো। ওকে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মোট বন্ড অর্ডারের মান যেটা আমরা যদি হিসাব করি, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে বন্ধন গ্রহণকারিতা কয়টি? এখানে দুইটি, এখানে 6টি, 6 আর 2 8, তাহলে 8 মাইনাস আর বন্ধন বিরোধী হচ্ছে 2টি, বন্ধন বিরোধী 2টি, তাহলে 8 - 2, তাহলে 8 তে 2 বিয়োগ করলে 6 হচ্ছে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হচ্ছে, তাহলে বন্ধন পরিমাণ হচ্ছে 3, ধনাত্মক মান পাচ্ছি। অতএব নাইট্রোজেন গঠন কিন্তু সম্ভব। ওকে, এরপর নাইট্রোজেন প্লাস যদি বলি, নাইট্রোজেন 2 প্লাস অর্থাৎ একটি ইলেকট্রন কম। তার মানে মোট ইলেকট্রন ছিল 14টি, 7 7 14টি, সেখানে একটি কম হবে, 13টি হবে। তার মানে এখানকার 2পিতে একটা কম হবে, ফলে এখানে একটি বিজোড় থাকে। নাইট্রোজেন 2 মাইনাস, তার মানে একটি ইলেকট্রন বেশি হবে, তো 15 14 হচ্ছে একটি বেশি, 15টি হবে। আর নাইট্রোজেন 2 মাইনাসের ক্ষেত্রে 16টি হবে। এইরকম আর কি ইলেকট্রন ইয়েটা আর কি। দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে নাইট্রোজেনের, এটা হচ্ছে নাইট্রোজেন অণু, এটা হচ্ছে নাইট্রোজেন আয়ন, ধনাত্মক আয়ন, এটা হচ্ছে নাইট্রোজেন ঋণাত্মক আয়ন, একক ঋণাত্মক আয়ন, এটা হচ্ছে নাইট্রোজেন দ্বি ঋণাত্মক আয়ন। যাই হোক, এই পার্থক্য কোথায় দেখানো হয়েছে? এটা তো নাইট্রোজেন অণুটাতে দেখলামই, নাইট্রোজেন প্লাস হলে একটি ইলেকট্রন কম। দেখো এই যে এখানে একটি ইলেকট্রন কম হবে আণবিক অরবিটালে, অর্থাৎ আমরা যদি নাইট্রোজেন প্লাসের কথাই বলি, এটা মনে করো নাইট্রোজেন প্লাস, তাহলে এক পাশে নাইট্রোজেন, এক পাশে নাইট্রোজেন প্লাস। যে পাশে নাইট্রোজেন প্লাস দিব, মনে করো যে পাশে নাইট্রোজেন প্লাস দিব সেখানে পায়ের যেহেতু একটি ইলেকট্রন কমে যাচ্ছে, তার মানে এখানকার একটি ইলেকট্রন দিব না, একটি ইলেকট্রন দিব না, ফলে এখানেও একটি ইলেকট্রন কমে যাবে, এখানে কমে যাবে। ওকে, আর নাইট্রোজেন যদি মাইনাস হয় তাহলে একটি ইলেকট্রন বেশি হচ্ছে, তার মানে এখানকার আমরা যে পাশে নাইট্রোজেন মাইনাস দিব, ধর এই পাশে আমি নাইট্রোজেন ধর মাইনাস দিচ্ছি, তাহলে এখানে একটি ইলেকট্রন তখন আমি বেশি করে দিতে হবে, একটি করে তো থাকবে সবার মাঝে, আরেকটিতে বেশি করে দিতে হবে, ফলে এখানে প্রবেশ করার পরে এখানে এক্সট্রা একটা প্রবেশ করবে বন্ধন বিরোধীতে, এরকম আর কি। ওকে, তাহলে নাইট্রোজেন মাইনাসের ক্ষেত্রে দেখলাম এটা নাইট্রোজেন মাইনাসে যে একটা ইলেকট্রন অ্যান্টিবন্ডিংয়ে গেছে, নাইট্রোজেন 2 মাইনাস হলে আরেকটা যাবে অ্যান্টিবন্ডিংয়ে অর্থাৎ বন্ধন বিরোধীতে। তারপর বন্ড অর্ডার বের করে দেখবো কার বন্ড অর্ডার বেশি হয়, যার বন্ড অর্ডার বা বন্ধন পরিমাণ বেশি হবে তার বন্ধন শক্তি তত বেশি, অর্থাৎ সেই অনুটির অস্তিত্ব তত বেশি বা স্থায়িত্ব তত বেশি হবে, এবং যার বন্ধন পরিমাণ কম হবে তার অস্তিত্ব তো কম হবে, তার বন্ধন শক্তির মানও তত কম হবে। একইভাবে অক্সিজেন অণুর ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের পরবর্তী যেসব অণুই আসবে তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় পর্যায় বা তৃতীয় পর্যায়ে যেগুলো আসুক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই পায়ের পরিবর্তন, এখানে কিন্তু পাই আগে ছিল, পাই দুটি আগে ছিল, সিগমা পরে ছিল, কিন্তু এখন কিন্তু সিগমা আগে হবে। ওকে, তাহলে এখানে পার্থক্য শুধু এতটুকু, এদিকে সব কিছু একই হবে, সিগমাটা আগে হবে পাই দুটোর পরিবর্তে, এখানে ওই ইলেকট্রন যেভাবে প্রবেশ করার কথা সেভাবে প্রবেশ করবে। তাহলে অক্সিজেন প্লাস, অক্সিজেন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, এদের ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রামগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা খুবই সহজেই পারবে, কারণ খুব সহজে বিষয়গুলো। তারপর বন্ধনক্রমে বের করে দেখবে যে কোনটির বন্ধনক্রম বেশি, ফলে সেটির স্থায়িত্ব বেশি হবে, সেটির বন্ধন শক্তি বেশি হবে, সেটির বন্ধন বিয়োজন শক্তি বেশি হবে, সেটির বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাবে। এরা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে বন্ধনক্রমের প্রয়োগ, বন্ধনক্রম যত বেশি হয় সে অনুর অস্তিত্ব তত বেশি হয়, সেই অনুর স্থায়িত্ব তত বেশি হয়, সেই অনুর বন্ধন বিয়োজন শক্তি তত বেশি পায়, এবং সেই অনুর বন্ধন দৈর্ঘ্য তত
কমে যায়, এবং কেন কমে যায় বা কেন বেশি হয় সেগুলো আমি আলোচনা করেছিলাম। ওকে, এখন ফ্লোরিন অণুর ক্ষেত্রেও ওই একই ইলেকট্রন বিন্যাস, আণবিক অরবিটাল ডায়াগ্রাম সিগমাটা আগে হবে, কারণ নাইট্রোজেনের পর সবগুলোর ক্ষেত্রে সিগমা আগে। পার্থক্য এতটুকু, বন্ড অর্ডার বের করে দেখব কত হয়। তারপর নিয়নের ক্ষেত্রেও একই কথা, সিগমাটা আগে হবে, পাই দুটো পরে হবে, তারপর পাই স্টার আর সিগমা স্টার। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা তারপর নাইট্রোজেন এবং অক্সিজেন আণবিক অরবিটালের বিন্যাসের তুলনা করা হয়েছে, সেই তুলনাটা তো দুটি অণুর আণবিক অরবিটাল ডায়াগ্রামটা আঁকতে হবে, তাদের ইলেকট্রন বিন্যাসের পার্থক্যটা দেখাতে হবে। ওকে, তাহলে আগামী দিন ইনশাল্লাহ আমরা অসম নিউক্লিয়ার যে অণু আছে, অর্থাৎ ধরো কার্বন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড বা কার্বনেট আয়ন, এইসব অসম নিউক্লিয়ার অণুর ক্ষেত্রে, অণু বা আয়নের ক্ষেত্রে আমরা আণবিক অরবিটাল ডায়াগ্রাম দেখব, এবং সেখান থেকে দেখবো যে তাদের চৌম্বকীয় ধর্ম কেমন হতে পারে বা তার সেই অণুগুলোর অস্তিত্ব আছে কিনা। তো আজকে পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সবাইকে।